আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর ও দামি ফাইটার জেট আপনার স্ক্রিনে যেটা দেখছেন সেটার নাম F-35। এর দাম প্রায় $100 মিলিয়ন। এখন বুঝুন, এই $100 মিলিয়ন ফাইটার জেট থেকে বেশি দামি একটা ড্রোন আমেরিকার আছে। সেই ড্রোনটির নাম MQ-4C টাইট্রন, যার দাম $200 মিলিয়নেরও বেশি। এটি একটি গুপ্তচর বিমান। যখন ইরানের সাথে উত্তেজনা চলছিল তখন এটি মধ্যপ্রাচ্যে ক্র্যাশ করেছিল। ভাবুন তো, $200 মিলিয়ন বেশি দামের ড্রোন, যা F-35 থেকেও দামি, এই ড্রোনটি ক্র্যাশ হলো। কিন্তু আমেরিকা জানায়নি যে এটা ইরান গুলি করে নামিয়েছে, না অন্য কেউ, কিছুই পরিষ্কার করেনি। এরপর সাহস করে তারা আবার একই ট্রাইট্রন ড্রোন পাঠায়। এবার সেটি মধ্যপ্রাচ্যে জরুরি অবতরণ করতে বাধ্য হয় এবং খবর পাওয়া গেছে যে এটিও আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কোন এমন শক্তি আছে যে আমেরিকার আকাশ শক্তিকেই চ্যালেঞ্জ করছে? আমেরিকার সবচেয়ে দামি ও শক্তিশালী যে গোয়েন্দা ড্রোনটি তারা নজরদারির জন্য বানিয়েছে, সেই সবচেয়ে দামি ড্রোনটিকে কে গুলি করে নামাচ্ছে, কে আঘাত করছে, সেটা আল্লাহই ভালো জানেন। মোহাম্মদ বাকের গালিবাফ লিখেছেন, 3 দিন হয়ে গেছে কিন্তু একটি তেলকূপের ভেতরেও কোনো বিস্ফোরণ ঘটেনি। তিনি বলেন, আমরা এটাকে 30 দিন পর্যন্ত বাড়াতে পারি। অর্থাৎ যেসব তেলের কূপ সম্পর্কে ট্রাম্প বলেছিলেন যে সেগুলো পুরোপুরি ভরে গেছে এবং আর তেল সংরক্ষণ করা যাবে না, সেই প্রসঙ্গে গালিবাফ বলেছেন, আমরা চাইলে এসব কূপের লাইভ স্ট্রিমও দেখাতে পারি। আমাদের কাছে তেল রাখার জন্য পর্যাপ্ত জায়গা আছে। তিনি আরও বলেন, আমেরিকার প্রশাসন পক্ষপাতপূর্ণ একপেশে ধরনের লোকদের কাছ থেকে এমন বাজে পরামর্শ পাচ্ছে যারা অবরোধ তত্ত্বকে উস্কে দিচ্ছে এবং যার ফলে তেলের দাম প্রতি ব্যারেলে $120 উপরে পৌঁছে গেছে। আর পরবর্তী ধাপ হবে $140 প্রতি ব্যারেল। আসলে সমস্যা তত্ত্বে নয়, বরং তাদের চিন্তাভাবনা ও মানসিকতায়। এই টুইটের অর্থ ছিল, ট্রাম্প বলছিল যে ইরানের তেলের কূপগুলো ভরে যাবে, তারপর তারা বিপদে পড়বে, এত তেল কোথায় রাখবে এবং বিস্ফোরণ ঘটবে। গালিবাফ বলেছেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। তিনি বলেন, আমরা লাইভ স্ট্রিম করে দেখাতে পারি যে আমাদের কত তেলের কূপ আছে এবং সবই খালি, কোথাও অতিরিক্ত ভরে যাওয়ার কারণে কোনো বিস্ফোরণ হয়নি। আমরা এখন তেল সংরক্ষণ করতে পারি। তারা জিততে পারছে না বলেই নতুন নতুন কথা বলছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি আরও বলেন, তোমরা যা খুশি বলো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের এসব বাজে কথার কারণেই আজ তেলের দাম $120 প্রতি ব্যারেলে পৌঁছেছে, আর পরবর্তী ধাপ হবে $140। আমেরিকা মনে করছে অবরোধ আর পথ বন্ধ করে আমাদের ভেঙে ফেলবে, কিন্তু তা হবে না। বরং আমরা সবাই এক হয়ে গেছে। পুরো ইরান ঐক্যবদ্ধ, তারা নিজেদের চোখে শত্রুকে দেখতে পাচ্ছে এবং পুরো দেশ সুপ্রিম লিডারের নির্দেশনায় চলছে। ইরানের শীর্ষ কর্মকর্তারাও ক্ষুব্ধ হয়ে বলেছেন, আমেরিকা যে অবরোধ দিয়েছে তা তারা মেনে নেবে না। যদি এ অবরোধ দীর্ঘ সময় ধরে চলে, যেমনটা ট্রাম্প বলেছেন, তাহলে ইরান জবাব দেবে এবং নিজেদের স্টাইলেই জবাব দেবে। এদিকে আমেরিকার অর্থমন্ত্রী বলেছেন, তারা ইরানের $500 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি ফ্রিজ করে দিয়েছে। অন্যদিকে বাহরাইনের 69, অর্থাৎ প্রায় 70 জনের থেকে একজন কম শিয়া মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে বাহরাইন। এ ঘটনায় ইরান ক্ষুব্ধ হয়েছে এবং তারা বাহরাইনের নিন্দা করেছে। আবারও বলছি, শুধু নিন্দা করে কিছু হবে না। ইরানকে আমি এটাই বলবো, যদি সত্যি এত বড় মানের হন এবং এত সৎ ও ইমানদার হন, তাহলে যেসব মানুষ আপনাদের সমর্থন করার কারণে নিজেদের দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদের আপনারা নিজেদের দেশের নাগরিকত্ব দিন। কারণ বাস্তবতা হলো, ইরান খুব সহজে কাউকে নাগরিকত্ব দেয় না। মানুষ মরেও যায়, তবুও নাগরিকত্ব পায় না। তাই এখানে ইরানের আইন পরিবর্তন করা উচিত। যারা ইরানকে সমর্থন দিতে গিয়ে নিজেদের দেশ থেকে বিতাড়িত হয়েছে, অন্তত তাদের তো নাগরিকত্ব দেওয়া উচিত। ওদিকে আমেরিকার সেন্ট টম বলেছে, 41 থেকে 42টি তেলবাহী ট্যাঙ্কার ইরানের তেলে ভর্তি রয়েছে, যার মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার। কিন্তু ইরান সেগুলো বিক্রি করতে পারছে না, কারণ আমেরিকা অবরোধ দিয়ে রেখেছে, আর তাদের মতে এই অবরোধ কার্যকর হচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকারের মুখপাত্র ইব্রাহিম রেজাই এক বিবৃতিতে বলেছেন, এটাই ইরানিদের শেষ যুদ্ধ এবং তারা এমনভাবে লড়বে যাতে এরপর আর কেউ ইরানের সঙ্গে যুদ্ধ করার সাহস না পায়। এদিকে আমেরিকা ও ব্রিটেনের শীর্ষ কূটনীতিকরা নিজেদের মধ্যে আলোচনা করেছে স্ট্রেইট অব হরমুজ খোলার জন্য। অন্যদিকে এটিও সত্য যে ইরানের কারেন্সি রিয়াল গত 1 বছরে 65% পড়ে গেছে। ইরানের নোট এখন কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়। কিন্তু তারপরও ইরানের জনগণ এখনও আমেরিকার সাথে আপোষ করতে রাজি নয়। এ সাহসিকতা ও কলিজা শুধু ইরানিদেরই হতে পারে। এদিকে ইরানে আজও র্যালি হচ্ছে, সারা রাত ধরে বিক্ষোভ সমাবেশ চলছে। একটি বিশেষ র্যালির দৃশ্য দেখা গেছে, যেখানে ট্রাকের উপর করে ইরান তাদের নতুন ড্রোন প্রদর্শন করছে। হ্যাঁ, সাধারণ মানুষের মাঝেই তারা নতুন ড্রোন উন্মোচন করেছে, আরাশ-2 নামের একটি সুইসাইড ড্রোন। নাম থেকে বোঝা যায় এটি কেমন ধরনের ড্রোন। এটিকে বেশ উন্নত প্রযুক্তির ড্রোন হিসেবে বর্ণনা করা হচ্ছে। এর মানে ইরানের কাছে এমন অনেক নতুন অস্ত্র আছে যেগুলো এখনও তারা ব্যবহারই করেনি।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক সাবেক ডেপুটি ইসরায়েলের একটি নিউজ চ্যানেলে বসে বলেছেন, আমরা পুরোপুরি হেরে গেছি, আমরা ইরানের কাছে পরাজিত। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা যায়নি, তাতে সরকার আমাদের নিয়ন্ত্রণে আসেনি। ইরান আমেরিকার সামনে নতি স্বীকার করেনি, বরং উল্টো তারা স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে, যার ফলে আমাদের বড় ক্ষতি হয়েছে। অন্যদিকে হুতি গোষ্ঠী ঘোষণা করেছে, যদি আমেরিকা বা ইসরায়েল ইরানের উপর সামান্য হামলার চেষ্টা করে তাহলে তারা বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেবে। খোদ ইরানের ভেতরে হাজার হাজার ইহুদি সম্প্রদায়ের মানুষ বসবাস করে। সেখানে ইহুদিদের ধর্মীয় নেতা, যিনি ইহুদিদের ধর্মগুরু, তিনি নিজেই এক অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে তার নেতা হিসেবে স্বীকার করেছেন এবং ইরান সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন। এটাকে নেতৃত্ব বলা হয়। دست پرورده خود امام شهید هستند به این مقام و مسئولیت مهم رسیدن. ما جامعه کلیمیان ایران هم در کنار سایر اقشار ملت ایران ব্রিটেন যতই লাফালাফি করুক বা আমেরিকাকে খুশি করার চেষ্টা করুক, খুব শিগগিরই 2 সপ্তাহের মধ্যে ব্রিটেনের অবস্থাও খারাপ হওয়া শুরু হবে। সংবাদ মাধ্যম বলছে সুপার মার্কেট ও বাজারের দোকানপাটগুলো তাক খালি হতে শুরু করবে, পণ্যের ঘাটতি দেখা দেবে। এদিকে আমেরিকায় গ্যাসোলিনের দাম গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সংযুক্ত আরব আমিরাত সহ আরও কিছু আরব দেশ আমেরিকার কাছে তাদের মুদ্রা রক্ষা করার জন্য সাহায্য চাইছে, না হলে তারা বাধ্য হয়ে চীন বা অন্য দেশের মুদ্রায় লেনদেন শুরু করবে। দেখুন, মার্কিন ম্যাগাজিন ল অ্যান্ড লিবার্টি লিখেছে, এই যুদ্ধ আসলে ইরানের স্বাধীনতার জন্য ছিল না, স্বাধীনতার কোনো বিষয়ই এখানে ছিল না, বরং আমেরিকা এ হামলা চালিয়েছে যাতে ইরানকে তাদের শর্ত মানতে বাধ্য করা যায় এবং ইরান আমেরিকার সামনে নতি স্বীকার করে। এটি ছিল কেবল ক্ষমতার লড়াই, যেখানে ইরান জয়ী হয়েছে। ওদিকে ফিলিপাইন তাদের মৎস্য কোম্পানিগুলোকে সতর্ক করেছে যেন তারা তাদের জেলেদের ইরানের দিকে না পাঠায় এবং ইরানের সামুদ্রিক এলাকা থেকে দূরে রাখে। আমেরিকার কর্মকর্তারা নিজেরাই এখন ইরানের প্রশংসা করে যাচ্ছেন। আমেরিকার একটি সংবাদপত্র লিখেছে যে তেলের উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য ইরানের কাছে এখনও অনেক বিকল্প পথ রয়েছে। এদিকে আমেরিকার সেই ব্যাটালিয়ন যে বাহিনী ইরানে নেমেছিল, তাদের পাইলটকে সেখান থেকে উদ্ধার করেছিল এবং ইরানে নিজেদের কিছু বিমান ধ্বংস করেছিল। সেই ব্যাটালিয়ন আবারও মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। তাই যাই হয়ে যাক না কেন, আমেরিকার উপর ভরসা করা উচিত নয়, তারা প্রতারণার মাধ্যমে হামলা করতে পারে। একটি ফ্লোটিলা কনভয় নৌকার বহর গাজার দিকে যাচ্ছিল, যদিও তখনও অনেক দূরে ছিল। দেখুন, সমুদ্রের মাঝেই অনেক দূরেই ইসরায়েল সেই ফ্লোটিলার লোকজনকে থামিয়ে দেয় এবং সেখান থেকে তাদের গ্রেফতার করে। অন্যদিকে ইসরায়েল ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনিদের ঘরবাড়ির উপর নতুন দখলদারিত্ব অর্থাৎ নতুন সেটেলমেন্টের অনুমোদন দিয়েছে। ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বাহিনী আরও এক তরুণ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েল গাজায় হামলা চালিয়েছে। সে হামলায় একজন প্যারামেডিক ও আরেকজন তরুণ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং অনেকেই আহত হয়েছে। ইসরায়েলি এক কর্মকর্তা বলেছেন, 7 অক্টোবর 2023-এর পর থেকে এখন পর্যন্ত তারা এই যুদ্ধে $137 বিলিয়ন বেশি খরচ করেছে। এখনও অনেক হারেদি মানে ধর্মপ্রাণ ইহুদি যারা মানবতা বিরোধী, তারা নিজেদের সরকার ও নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছে। তারা বলছে তারা যুদ্ধ চায় না, তারা সেনাবাহিনীতে যোগ দিতে চায় না, তারা শান্তিতে নিজেদের দেশে বসবাস করতে চায়। এবার আরও একটি বড় খবর শুনুন। একই মাসে 6 জন ইসরায়েলি সৈন্য যারা গাজার ভেতরে সহিংসতায় জড়িত ছিল বলে বলা হচ্ছে, তারা একে একে আত্মহত্যা করেছে। অন্যদিকে ইসরায়েল লেবাননের উপর লাগাতার হামলা চালাচ্ছে। যুদ্ধবিরতির কোনো বাস্তব প্রভাব দেখা যাচ্ছে না। السلام عليكم. هذا بالكفاح والتعاونية فوق. أكلناها هلا غارة هلا بهي اللحظة أكلناها غارة وتصاوب حسن. দেখুন, বড় ধরনের হামলায় লেবাননের 3 বছরের শিশুসহ একটি পুরো পরিবার নিহত হয়েছে এবং লেবাননের একজন সৈন্য নিহত হয়েছে। কিন্তু লেবাননের সেই মেরুদণ্ডহীন সরকার যারা আমেরিকার গোলাম, তারা কিছুই বলতে পারছে না। আর সে আরব এবং ভারত পাকিস্তানের ভণ্ড মুসলমানরা যারা বলছিল, আরে ইরানের এই ডিলে গাজার নেই কেন, 10ম বা 9ম পয়েন্ট গাজার হওয়া উচিত ছিল, তারা এখন সবাই চুপ। তোমাদের বাপ সৌদি আরব এখন কথা বলছে না কেন? সময় এলে ভেতরের আসল চেহারা সামনে আসে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হয়। অন্তরের ভেতরের ইয়াজিদিয়াত কখন ফেটে বেরিয়ে আসবে সেটা চেনার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। এখন সেই সময় এসেছে এবং আমরা দেখছি যে যাদের আমরা মুসলমান মনে করতাম, তারা এক এক করে ইয়াজিদদের ভাষায় কথা বলছে। এটা ইরানের নিজের লড়াই। সত্যি, ইরান কখনো বলেনি যে তারা সরাসরি ফিলিস্তিনের যুদ্ধ লড়ছে। ইরান বলেছে, আমরা আমাদের লড়াইয়ের মধ্যেও সব নিপীড়িত মানুষের কথা বলবো, এবং সে সবার জন্যই আওয়াজ তুলেছে। কারো যদি ইরানকে নিয়ে চুলকানি থাকে তাহলে সমালোচনা করতে পারে, কিন্তু ইরানের বিরুদ্ধে বলার আগে নিজের যোগ্যতা বুঝে কথা বলা উচিত। এদিকে দেখা যাচ্ছে লেবাননে আইডিএফ প্রধান গিয়ে বলছেন, কোনো যুদ্ধবিরতি নেই, হামলা চলতেই থাকবে। এতে প্রশ্ন ওঠে, আমেরিকার দায়বদ্ধতা কোথায়? আমেরিকার উপর ইসরায়েলের প্রভাব অনেক বেশি।
ইসরায়েলের শয়তানি দেখুন। লেবাননের ভেতরে তারা লেবাননকেও গাজা বানিয়ে দিয়েছে। আর কিছু হিজড়ের বাচ্চা আশা করছে যে শুধু ইরানি কথা বলুক, আমাদের আরব দেশগুলো বলবে না, আমাদের পাপা চাচারা বলবে না। শুধু ইরানি কেন বলবে? আরে ইরান যতটুকু বলছে তার অর্ধেকও তো তোমার বাপ আরবরা বলছে না। মুসলমানরা সব বুঝতে পারছে। দেখুন, লেবাননে ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে তাতে অনেক এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুরো গ্রাম পর্যন্ত বোমা মেরে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল। বলুন তো, অন্য কেউ কি কথা বলছে? ইসরায়েল লেবাননে শুধু হিজবুল্লাহকে ভয় পায়। এই দেখুন, তারা নিজেদের সুরক্ষার জন্য গাড়ির উপর জাল লাগিয়ে রেখেছে। হ্যাঁ, জাল লাগিয়ে রেখেছে যাতে হিজবুল্লাহর ড্রোন এলে গাড়িতে সরাসরি আঘাত না করে জালে আটকে যায় এবং তাতে তারা যাতে না মারা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।